আজকে আমরা আলোচনা করব ইন্ট্রোডাকশন টু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর থার্ড পার্টে অ্যাট্রিবিউটস অ্যান্ড অ্যাপ্লিকেশনস অফ সফটওয়্যার নিয়ে। এই পার্টে আমরা জানবো হার্ডওয়্যার ভার্সেস সফটওয়্যার, দ্য অ্যাট্রিবিউটস অফ গুড সফটওয়্যার, সফটওয়্যার চেঞ্জ, সফটওয়্যার ইভলিউশন, সফটওয়্যার ক্রাইসিস প্রবলেম, সফটওয়্যার ক্রাইসিস কজ অ্যান্ড সফটওয়্যার অ্যাপ্লিকেশনস। ফার্স্টে আমরা জানবো হার্ডওয়্যার ভার্সেস সফটওয়্যার। এর আগের পার্টে আমরা দেখলাম কি হার্ডওয়্যারটা হচ্ছে আমাদের কি ম্যানুফ্যাকচার আর সফটওয়্যারটা আমাদের ডেভেলপড অর ইঞ্জিনিয়ার। হার্ডওয়্যারটা কি হয়, ওয়্যার আউট হয়ে যায়, কিন্তু সফটওয়্যারটা ডেটারিওয়েট বা অ্যাবসোলেট। আর হার্ডওয়্যারটা কি বিল্ড ইউজিং কম্পোনেন্টস, আর সফটওয়্যারটা কি কাস্টম বিল্ড। আর হার্ডওয়্যার কি রিলেটিভলি সিম্পল বাট সফটওয়্যারটা কমপ্লেক্স। এবার আমরা আলোচনা করবো দ্য অ্যাট্রিবিউটস অফ গুড সফটওয়্যার নিয়ে। একটা সফটওয়্যারকে আমরা তখনই গুড সফটওয়্যার বলবো যখন তার অ্যাট্রিবিউটসগুলো মেইনটেনেবল হবে, ডিপেন্ডেবল হবে, এফিসিয়েন্ট হবে অ্যান্ড অ্যাকসেপ্টেবল হবে। মানে সফটওয়্যার মাস্ট ইভলভ টু মিট চেঞ্জিং নিডস, মানে কি আমাদের সফটওয়্যারটা যে কেমন কাজ করছে আমাদের ডেভেলপাররা সবসময় সেটা মেনটেন করে। এটা যদি কোনো আপডেটের প্রয়োজন হয় তাহলে সেটা সবসময় তারা যেন আপডেটটা দিতে পারে, তার চেঞ্জগুলো দিতে পারে, এটাই হচ্ছে মেইনটেনেবিলিটি। আর এটা যখন থাকবে তখন সেটা অবশ্যই আমাদের একটা গুড সফটওয়্যার হবে। ডিপেন্ডেবিলিটি কি, এখানে বলছে সফটওয়্যার মাস্ট বি ট্রাস্টওয়ার্থি। এমন এখন অনেক সময় আমরা দেখতে পাই যে সফটওয়্যারগুলো অতটা ট্রাস্টওয়ার্থি না হয় না। আমাদের আমাদের ইনফরমেশনগুলো দেই তারা সেগুলো কি করে হচ্ছে অনেক সময় দেখি যে আমাদের ইনফরমেশনগুলো তারা চুরি করে। তাই জন্য ডিপেন্ডেবিলিটি হওয়া লাগবে। সফটওয়্যার মাস্ট বি ট্রাস্টওয়ার্থি। এরপর কি ইফিসিয়েন্সি। ইফিসিয়েন্সি ওটা খুবই প্রয়োজন একটা গুড সফটওয়্যারের ক্ষেত্রে। যদি আমার সফটওয়্যার ঠিক মতো না চলে, ঠিক মতো কাজ না করে, ইফিসিয়েন্ট না হয়, তাহলে অবশ্যই আমরা সেটা কাজ করে মজা পাবো না। এখানে বলা হচ্ছে সফটওয়্যার শুড নট মেক্স ওয়েস্টফুল ইউজ অফ সিস্টেম রিসোর্সেস। যেমন আমাদের অনেক সময় হয় কিছু কিছু সফটওয়্যার এত লং টাইম নেয় হচ্ছে ও সেটা শুরু হতে, বা সেটা হচ্ছে আমাদের সফটওয়্যারটা রেডি হতে এত সময় নেয়, যেটা খুবই বিরক্তিকর। যতটা ইফিসিয়েন্ট হবে ততটাই আমাদের গুড সফটওয়্যার হবে। অ্যাকসেপ্টেবিলিটি, সফটওয়্যার মাস্ট accepted by the user for which it was designed। মানে যদি আমরা যার জন্য, মানে আমাদের ডেভেলপাররা আমাদের এই সফটওয়্যারটা যাদের জন্য ডিজাইন করছে বা তৈরি করছে, তাদের কাছে যদি এটা বোধগম্য না হয়, তারা ইউজ করতে না পারে, তারা এটাতে কমফোর্টেবল না হয়, তাহলে এটা আমাদের জন্য গুড সফটওয়্যার হবে না বা অ্যাকসেপ্টেবল হবে না। কারণ যদি আমি ইউজ করতে করতে কি দিয়ে কিভাবে কাজ হচ্ছে, ইউজার ফ্রেন্ডলি হচ্ছে না, তাহলে আমাদের সেই সফটওয়্যারটা ইউজ করতে ভালো লাগবে না। আমরা সেটা আমাদের কাছে অ্যাকসেপ্টেবল হবে না। আমরা ঠিক মতো না বুঝতে পারলে আমরা ঠিক মতো ইউজও করতে পারবো না, তাহলে সেই সফটওয়্যারটা আমাদের জন্য অ্যাকসেপ্টেবল হবে না। সেই জন্য অ্যাকসেপ্টেবিলিটিটা খুব ইম্পর্টেন্ট একটা গুড সফটওয়্যারের জন্য। এবার আমরা আলোচনা করবো সফটওয়্যার চেঞ্জ নিয়ে। সফটওয়্যার চেঞ্জ ইজ ইনএভিটেবল, অনিবার্য, অবশ্যই অনিবার্য। কারণ নিউ রিকোয়ারমেন্টস ইমার্জ হোয়েন দ্য সফটওয়্যার ইজ ইউজড। মানে আমাদের সফটওয়্যারটা ইউজ করার পর আমাদের ইউজারদের মনেই হতে পারে যে এই সফটওয়্যার যদি আরো কিছু জিনিস থাকতো, আমরা আরো ইজিলি সেটা নিয়ে কাজ করতে পারতাম। তখন আমাদের কি করতে হয়, সফটওয়্যার কিছু চেঞ্জ আমাদের ডেভেলপাররা নিয়ে আসে। দ্য বিজনেস এনভায়রনমেন্ট চেঞ্জ, যদি আমার বিজনেস এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়ে যায়, যেমন 2 বছর আগে বিজনেসের যে সিস্টেমগুলো ছিল এখন 2 বছর পর সেগুলো অনেক আপডেট হয়ে গেছে, তাহলে সেই এনভায়রনমেন্টের সাথে আমাদের সফটওয়্যারটাকেও কি করতে হয়, চেঞ্জ করতে হয়। ডিসকভার্ড ইরোর্স মাস্ট বি রিপেয়ার্ড, মানে কি যখন আমাদের যেটা আমি বললাম যে আমাদের ইউজাররা যখন সেটা ইউজ করছে, আমাদের সফটওয়্যারগুলো ইউজ করছে, তখন তাদের কাছে যদি মনে হয় যে না আমাদের সফটওয়্যারটা হঠাৎ চলতে চলতে অফ হয়ে গেল, এটা একটা হচ্ছে বড় ধরনের ইরোর আমার সফটওয়্যারের জন্য, এটা ঠিক মতো কাজ করছে না, তখন সেটা আমরা কি করি, ফিডব্যাকটা দিই। তখন আমাদের সফটওয়্যার ডেভেলপাররা সেটা কি করে দেয়, রিপেয়ার করে দেয়। নিউ কম্পিউটার্স অ্যান্ড ইকুইপমেন্ট আর অ্যাডেড টু দ্য সিস্টেম, যখন আমাদের নতুন নতুন ইকুইপমেন্ট হচ্ছে অ্যাড করা হয় আমাদের সিস্টেমে, তখন আমাদের সফটওয়্যার কিছু চেঞ্জ নিয়ে আসতে হয়। দ্য পারফরমেন্স অর রিলায়েবিলিটি অফ দ্য সিস্টেম মে নিড টু বি ইমপ্রুভ, মানে কি আমাদের সফটওয়্যারটা যত কম সময়ে আমাদের সফটওয়্যারটা আমাদের কাজগুলো সম্পন্ন করবে, বা যত তাড়াতাড়ি অন হবে, অফ হবে, বা আমরা যে কাজটা করতে চাচ্ছি একটা সেকশনে ক্লিক করছি, সেটা যত তাড়াতাড়ি অন হচ্ছে, আমরা যে কাজটা করতে চাচ্ছি সেই কাজটা যত তাড়াতাড়ি হচ্ছে, সেগুলো হচ্ছে আমাদের সফটওয়্যারের হচ্ছে পারফরমেন্স। এই পারফরমেন্সটা, এই কাজগুলো আমার সফটওয়্যার যেটা আমাকে ডেলিভারি করছে সেগুলো যদি ঠিক মতো না হয়, অল্প সময়ের মধ্যে না হয়, টাইম বেশি নিয়ে নেয়, তখন আমাদের কাছে সেই সফটওয়্যারটা আর ভালো লাগে না। তখন আমাদের মনে হয় যে এটাকে ইমপ্রুভ করা দরকার, তখন আমাদের সফটওয়্যারে কিছু চেঞ্জ আনতে হয়।
সফটওয়্যার ইভলিউশনের কি দরকার বা ইম্পর্টেন্স সেগুলো নিয়ে আমরা যদি আলোচনা করি, তাহলে অর্গানাইজেশন হ্যাভ হিউজ ইনভেস্টমেন্ট ইন দেয়ার সফটওয়্যার সিস্টেম, দে আর ক্রিটিক্যাল বিজনেস অ্যাসেট। মানে কি, আমাদের যে অর্গানাইজেশনগুলো আমাদের সফটওয়্যার ডেভেলপারদের কাছ থেকে সফটওয়্যারটা তৈরি করে নেয়, তারা তাদের সফটওয়্যারের উপর অনেক বেশি ইনভেস্ট করে। তারা চায় না যে হচ্ছে আমাদের তাদের সফটওয়্যারটা নষ্ট হয়ে যাক বা বাদ হয়ে যাক, তারা চায় যে তাদের সফটওয়্যারটা আপডেট হোক। এখানে আমরা বলছি টু মেনটেন দ্য ভ্যালু অফ দিস অ্যাসেটস টু বিজনেস দে মাস্ট বি চেঞ্জ অ্যান্ড আপডেট। একটা সফটওয়্যার আমরা তৈরি করলাম, সফটওয়্যারটা একদম বাদ দিয়ে আবার হচ্ছে আমাদের যদি কোনো নতুন কিছু অ্যাড করতে হয়, তাহলে আবার নতুন করে আবার সফটওয়্যার বানাবো, সেটা তো অনেক সময় সাপেক্ষ এবং অনেক কষ্টেরও একটা বিষয়। সেজন্য আমরা কি করব, যে আমার সফটওয়্যারটা আছে সেটারই কিছু চেঞ্জ করব বা আমরা সেই সফটওয়্যারটার আরো আপডেট নিয়ে আসব, তাহলেই হয়ে গেল আমাদের কাজ। তাহলে আমাদের এখানে বলা হচ্ছে লার্জ কোম্পানিগুলো আমাদের যে আমি যেটা বললাম যে সফটওয়্যারগুলো তৈরি করতে দেয় এবং তারা চায় যে যেটা সফটওয়্যারটা আছে তার বা সেটারই হচ্ছে চেঞ্জ হোক, আপডেট হোক, নতুন করে আবার সফটওয়্যার বানাতে তারা চায় না, কারণ এটা আসলে সময় এবং খরচ সাপেক্ষ। এই জন্য আমরা কি করি, আমাদের ডেভেলপাররা যে সফটওয়্যারটা থাকে সেটারই চেঞ্জ নিয়ে আসে বা আপডেট নিয়ে আসে। যদি আমরা চিন্তা করি স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম একটা সফটওয়্যার একটা স্কুলে বা একটা ইউনিভার্সিটি বা একটা কলেজে চলছে, এখন এই সফটওয়্যারটাতে আগে শুধু হচ্ছে আমাদের টিচাররা হচ্ছে লগ ইন করতে পারতো এবং টিচাররা স্টুডেন্টদের অ্যাক্টিভিটিসগুলো চেক করতে পারতো। এখন আমাদের কি করা হয়েছে, স্টুডেন্ট প্যানেলটাও আমরা চাচ্ছি যে আমাদের স্টুডেন্টরা সেখান থেকে তাদের পেমেন্ট হিস্টোরি দেখতে পাবে, তারা কোন সাবজেক্টে কত মার্কস পাইছে সেটা দেখতে পাবে। তাহলে আমাদের তখন কি করতে হবে, তখন আমাদের করতে হবে কি, সফটওয়্যার ডেভেলপারকে দিয়ে সেই সফটওয়্যারটা কি আপডেট আনতে হবে, তাহলেই হয়ে গেল। তাহলে আমাদের এই সফটওয়্যার ইভলিউশনটা আসলে খুবই ইম্পর্টেন্ট। এবার আমরা দেখি সফটওয়্যার ক্রাইসিস প্রবলেম। দ্য প্রবলেম লিস্ট ইনক্লুডেড সফটওয়্যার দ্যাট ওয়াজ আনরিলেবল। এটা আমাদের অনেক সময় আনরিলেবল হয়ে যায়, ডেলিভার লেট, যে টাইমে আমরা চাচ্ছি ডেলিভারিটা সেই টাইমে দিতে পারছে না, প্রোহিবিটিভ in terms of modification cost, impossible to maintain, performing at an inadequate level, exceeding budget cost। তারপরে বলা হচ্ছে কি, প্রজেক্ট রানিং ওভার বাজেট, প্রজেক্ট রানিং ওভার টাইম, মানে বেশি সময় লাগছে, বেশি বাজেট লাগছে, ভেরি ইনএফিশিয়েন্ট, মানে যেরকম এফিশিয়েন্ট আমরা চাচ্ছি সেরকম পাচ্ছি না, সফটওয়্যার ওয়াজ অফ লো কোয়ালিটি। আমাদের রিকোয়ারমেন্ট যেটা, আমাদের ইউজারদের রিকোয়ারমেন্ট যেটা, সফটওয়্যারটা কি তার থেকে লো কোয়ালিটির। সফটওয়্যার ওফেন ডিড নট মিট রিকোয়ারমেন্টস, মানে এই যে আমি যেটা বললাম আমাদের রিকোয়ারমেন্ট যেটা সেগুলো সেই সফটওয়্যারটা দিতে পারছে না, তখন এটা একটা প্রবলেম হয়ে যায়। তারপরে প্রজেক্ট ওয়ার আনম্যানেজেবল অ্যান্ড কোড ডিফিকাল্ট টু মেনটেন, মানে প্রজেক্টটা কি আমরা চাচ্ছিলাম যে উপরে থাকবে হোম কন্ট্যাক্টস অ্যাবাউট, এগুলো থাকবে, কিন্তু আমাদের সফটওয়্যার ডেভেলপার করে দিয়েছে সেটা দেখা যাচ্ছে যে না, সেটা কোথায় কি আছে আমাদের ঠিক মতো ম্যানেজ করা নাই। আবার কোডটা যে সে ম্যানেজ করে দিবে সেটা হচ্ছে কোডটা সে ডিফিকাল্ট ভাবে তৈরি করছে, তাহলে আমরা কোডটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে মেনটেন করার জন্য, তখন এটা একটা বড় ধরনের প্রবলেম হয়ে দাঁড়ায়। সফটওয়্যার ওয়াজ নেভার ডেলিভার্ড, মানে কি যে সফটওয়্যারটা আমাদের তৈরি করতে দেওয়া হয়েছিল সেটা কখনোই ডেলিভার করা হয় না। এবার সফটওয়্যার ক্রাইসিস কজগুলো যদি আমরা দেখি, তাহলে ফার্স্টে বলা হচ্ছে ব্যাড প্ল্যানিং অর রান টাইম ডিসিশনস, মানে আমরা যে একটা কাজ করব সেটার জন্য আমাদের একটা প্রপার প্ল্যানিং এর দরকার হয়। যদি প্ল্যানিংটা আমাদের খারাপ হয়, আমাদের কাজটা অবশ্যই খারাপ হবে। তাহলে অবশ্যই ক্রাইসিসের অন্যতম একটা কারণ হচ্ছে ব্যাড প্ল্যানিং। ল্যাক অফ ডকুমেন্টেশন, আমরা যে কাজটা করছি সেটার যদি ডকুমেন্ট তৈরি করে না রাখি, যে এটার পরে আমরা এই স্টেপে যাব, এটার পরে আমার এই স্টেপটা হয়ে গেছে, এত টাইমের মধ্যে হইলো আমার কাজটা, এরপর আমার এত টাইমের মধ্যে বাকি কাজটা করা লাগবে, এইসব ডকুমেন্টেশন যদি আমরা না রাখি তাহলে আমাদের অবশ্যই এটা ভালো কাজ হবে না। ইমপ্রপার অ্যাসেসমেন্ট, যেটা আমি বললাম। তারপরে বলা হচ্ছে ইনকারেক্ট এস্টিমেটস অফ নিডেড রিসোর্সেস, দেখা যাচ্ছে যে আমার একটা সফটওয়্যার তৈরি করতে যেসব রিসোর্সগুলো আমার দরকার সেগুলো আমরা হচ্ছে কারেক্টলি করিনি, তাহলে এটা আমাদের একটা ক্রাইসিসের অন্যতম কারণ হয়ে যাবে। ইমপ্র্যাকটিক্যাল প্রজেক্ট গোলস, দেখা যাচ্ছে যে প্রজেক্টের ব্লুপ্রিন্ট তৈরি করলাম যেটা আসলে আমার প্র্যাকটিক্যাল লাইফের সাথে যায়ই না, তাহলে এটা আমার হচ্ছে সফটওয়্যার ক্রাইসিস কজ হবে। নট এ গুড কমিউনিকেশন অ্যামং কাস্টমার্স, ডেভেলপার্স অ্যান্ড ইউজার্স, যদি আমার কাস্টমার, ডেভেলপার আর ইউজার্স এর মধ্যে হচ্ছে গুড কমিউনিকেশন না হয় তাহলে এটা হবে কি সফটওয়্যার ক্রাইসিস কজ। দেখা যাচ্ছে আমার কাস্টমার্স বললো যে সে এইরকম টাইপের একটা সফটওয়্যার চায়, ডেভেলপার সেই রকম
তৈরি করে দিতে পারলো না এবং ইউজারের কাছে সেটা পছন্দ হলো না, ইউজার বুঝতেই পারলো না যে আসলে কি সফটওয়্যার, এটা কিভাবে কাজ করছে, কি আসলে এই সফটওয়্যারটার কাজ, তাহলে এটা কি হবে, একটা সফটওয়্যার ক্রাইসিস কজ। ইউজ অফ আনডেভেলপড টেকনোলজি, মানে আমরা যখন কাজ করব তখন অবশ্যই আমরা চেষ্টা করব যে আমাদের টেকনোলজির সাথে যেন যায় সেইভাবে কাজ করা, তাহলে আমাদের সফটওয়্যারটা কি হবে, ভালো একটা সফটওয়্যার হবে। কিন্তু যদি আমরা আনডেভেলপড টেকনোলজি ইউজ করি তাহলে আমাদের সফটওয়্যারটা ভালো হবে না। আর আমাদের অবশ্যই ইম্পর্টেন্ট একটা টার্ম হচ্ছে আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট যত ভালো হবে তত দেখা যাবে আমাদের কাজের গতিটাও আসবে, আবার আমরা একটা ভালো সফটওয়্যার পাবো। যদি একটা ভালো প্রজেক্ট ম্যানেজমেন্ট না হয় তাহলে আমাদের সে ভালো একটা প্রজেক্ট আমরা সফটওয়্যারটা আমরা নিয়ে আসতে পারবো না। এবার আমরা আলোচনা করি সফটওয়্যার অ্যাপ্লিকেশনস নিয়ে। সফটওয়্যার অ্যাপ্লিকেশনস এর মধ্যে প্রথমে আমরা আলোচনা করেছি সিস্টেম সফটওয়্যার নিয়ে। সিস্টেম সফটওয়্যার গুলো কি, কম্পাইলার্স, এডিটরস, ফাইল ম্যানেজমেন্ট ইউটিলিটিস। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি, স্ট্যান্ড অ্যালোন প্রোগ্রামস ফর স্পেসিফিক নিডস। তাহলে সেগুলো কি, সেগুলো আসলে আমাদের কি হচ্ছে যে ওয়েব ব্রাউজারগুলো আমরা ইউজ করি, মিডিয়া প্লেয়ার, ফাইল ভিউয়ার, মাইক্রোসফট সুইটের যে প্রোডাক্টসগুলো আছে সেগুলো, যেমন অফিস, এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, আউটলুক, এগুলো হচ্ছে আমাদের কি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পড়ছে। রিয়েল টাইম সফটওয়্যারগুলো কি, সফটওয়্যার দ্যাট মনিটরস, অ্যানালাইজেস, কন্ট্রোলস রিয়েল ওয়ার্ল্ড ইভেন্টস অ্যাজ দে অকার ইজ কল্ড রিয়েল টাইম। তাহলে কি হচ্ছে, যদি আমরা চিন্তা করি একটা এক্সাম্পল হিসাবে যে আমরা হচ্ছে অনলাইনে কি করলাম, বিল পে করলাম, আর এটা অলমোস্ট ইনস্ট্যান্টলি হয়ে যায়, তাহলে সেটা হচ্ছে কি আমাদের রিয়েল টাইম একটা সফটওয়্যার। যে বিল পে যে সফটওয়্যারটা আমাদের আছে সেটা হচ্ছে আমাদের রিয়েল টাইম সফটওয়্যার। আর পার্সোনাল কম্পিউটার সফটওয়্যার কি বলা হচ্ছে, দ্য পার্সোনাল কম্পিউটার সফটওয়্যার মার্কেট হ্যাজ বার্গনড ওভার দ্য পাস্ট 2 decades। যেমন হচ্ছে ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, কম্পিউটার গ্রাফিক্স, মাল্টিমিডিয়া এন্টারটেইনমেন্ট, ডেটাবেস ম্যানেজমেন্ট, এগুলো আমাদের পার্সোনাল কম্পিউটার সফটওয়্যারের মধ্যে পড়ছে। ইঞ্জিনিয়ারিং অর সায়েন্টিফিক সফটওয়্যার, এগুলো আমাদের কি, এখানে বলা হচ্ছে যে স্ট্রেস অ্যানালাইজিং, মানে অটোমেটিক স্ট্রেস অ্যানালাইসিস, যেগুলো আমরা ইউজ করে থাকি, যে হচ্ছে আমার স্ট্রেস লেভেলটা কত, আমরা সেই সফটওয়্যারের মাধ্যমে কাউন্ট করতে পারি। ব্লাড প্রেশার অ্যানালাইসিস করার জন্য আমরা কিছু সফটওয়্যার ইউজ করে থাকি, এগুলো হচ্ছে আমাদের কি ইঞ্জিনিয়ারিং বা সায়েন্টিফিক সফটওয়্যার। ওয়েব বেসড সফটওয়্যারগুলো আমাদের কি, যেমন আমরা যে অনলাইন ফর্মসগুলো ইউজ করি, তারপরে ওয়ার্ড প্রসেসরসগুলো ইউজ করি, ভিডিও, ফটো এডিটিং এবং ফাইল কনভার্টিং, স্ক্যানিং যে সফটওয়্যারগুলো আমরা ওয়েবে ইউজ করি সেগুলো হচ্ছে আমাদের ওয়েব বেসড সফটওয়্যার। এবার দেখি আমরা এমবেডেড সফটওয়্যারগুলো কোনগুলো, এমবেডেড অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, যেগুলো আমাদের ইউজ করা হয় আসলে অটোমোবাইলস গুলোতে, তারপরে মোশন ডিটেকশন সিস্টেম যেগুলো আমাদের ইউজ করা হয় সিকিউরিটি ক্যামেরাতে, তারপর ট্রাফিক কন্ট্রোল সিস্টেম যেগুলো আমাদের ট্রাফিক লাইটস গুলোতে ইউজ করা হয়। তাহলে এগুলো হচ্ছে কি আমাদের এমবেডেড সফটওয়্যার। এবার যদি আমরা প্রোডাক্ট লাইন সফটওয়্যার নিয়ে আলোচনা করি তাহলে আমাদের প্রোডাক্ট লাইন সফটওয়্যার গুলো হবে কোনগুলো, ওয়ার্ড প্রসেসিং, গ্রাফিক্স, ডেটাবেস ম্যানেজমেন্ট, তারপরে গুগল অ্যাপস, এগুলো আমাদের কি প্রোডাক্ট লাইন সফটওয়্যার। আমরা ইউজ করি ওয়েব অ্যাপস গুলো হচ্ছে অ্যাডোব ড্রিমওয়েভার, কোরেল ওয়েবসাইট ক্রিয়েটর, HTML কিট, ফার্স্ট পেজ, এগুলো হচ্ছে আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েব অ্যাপস। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার গুলা কি হচ্ছে, আমরা যদি চিন্তা করি যে আমাদের রোবোটিক্স যে লাইন ফলোয়ারটা হয় সেটা আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যারের একটা ভালো উদাহরণ। এছাড়াও আমাদের কি গুগল অ্যাসিস্ট্যান্ট, সিরি বা অ্যালেক্সা, কর্টানা, H2O.ai, এগুলো আমাদের হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যারেরই অন্যতম উদাহরণ। So, thank you for watching this video.